হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা গতি অধ্যায়ের আরো কিছু সিকিউ সলভ করব। চলো শুরু করি। একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। প্রথম প্রশ্ন, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করতে বলেছে। স্যার, একটা বলকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, দেখো কোন একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ উচ্চতায় উঠার পর তার শেষ বেগ কিন্তু শূন্য হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, তাকে আমি অভিকর্ষের বিরুদ্ধে নিক্ষেপ করব। তাই আমরা লিখতে পারবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। উপরের দিকে নিক্ষেপ করছি, তো সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর তার শেষ বেগ শূন্য। তো শেষ বেগ যদি শূন্য হয়ে যায়, জিরো সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার, h সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। স্যার এই ক্ষেত্রে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার সূত্র, যেটা আগে পড়ানো হয়েছে। তো এই ক্ষেত্রে h সমান আমরা u এর মান কত লিখবো? u এর মান আমরা লিখবো আদিবেগ 20। সো 20 স্কোয়ার, নিচে হচ্ছে 22, g এর মান 9.8। এই এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। ব্যাস, এটা অ্যান্সার। চলো আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখবো। বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে এসে বলটি ধরার চেষ্টা করছে। মনে করো এখানে মুকুল, আর এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে তোমার নিশান এই জায়গায়, মুকুল এই জায়গায়। এখন এই যে মুকুল একটা বলকে উপরের দিকে ছুঁড়ে দিল, তো বলটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে, তারপর আবার ফিরে আসবে, নির্দিষ্ট উচ্চতায় উঠে আবার ফিরে আসবে, আদি উচ্চতায় গিয়ে আবার ফেরত আসবে। এই তো মুকুল, এটা নিশান, আর বলটা উপরে গিয়ে আবার ফিরে আসবে, যাবে আবার আসবে। তো এখন এই বলটা উপরে গিয়ে ফিরে আসতে যে সময় লাগবে সেটাকে আমরা বলবো বিচরণকাল। তো বিচরণকালের সূত্র তোমরা জানো, অর্থাৎ কোন একটা নিক্ষিপ্ত বস্তুকে নিক্ষেপের মুহূর্ত হতে সে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার আদি উচ্চতায় ফিরে আসতে, মানে আগের এই যে এই বস্তুটাকে আমি উপরে নিক্ষেপ করলাম, সে আবার ফিরে আসলো, যাওয়া থেকে আসা পর্যন্ত যে টাইমটা লাগে সেটা হচ্ছে বিচরণকাল। তো এই ক্ষেত্রে বিচরণকালের সূত্র হচ্ছে টি সমান 2v0/g। এই অর্থাৎ বলটা নিক্ষেপের মুহূর্ত হতে উপরে উঠে আবার ফিরে আসতে সময় লাগবে, অর্থাৎ ভূমিতে ফিরে আসতে সময় লাগবে এটা। তো 2 ইন্টু এটা তুমি ভি নট না দিয়ে তোমরা ইউ দাও, ইউ দিলে সুন্দর হয় 2u/g। 2u/g। স্যার ইউ হচ্ছে আদিবেগ, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, টি হচ্ছে যাওয়া আসার মধ্যে টোটাল সময়। তো ইউ এর মান কত? এখানে ইউ এর মান হচ্ছে 20 আর জি এর মান হচ্ছে 9.8। তো এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি আমরা 40 ভাগ হচ্ছে 9.8, অর্থাৎ বলটা নিক্ষেপের মুহূর্ত হতে আদি উচ্চতায় ফিরে আসতে 0.081 সেকেন্ড সময় লাগবে। নিক্ষেপের মুহূর্ত হতে আদি উচ্চতায় ফিরে আসতে এত সময় লাগবে, ব্যাস এত সময় লাগতেছে। এবার এই বস্তুটা, এই যে এই টাইমে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে। এই টাইমের মধ্যে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। তো সরি, এই টাইমের মধ্যে মুকুল যদি নিশান এই সময়ের মধ্যে এখানে চলে আসতে পারে, এই জায়গায় চলে আসতে পারে, তাহলে বলটিকে সে ধরতে পারবে, ক্যাচ নিতে পারবে। তো সেই হিসেবে অর্থাৎ এই যে দেখো, আমি আবার বলছি, এই যে নিশান এখানে, মুকুল বলটা নিক্ষেপ করছে, বলটা উপরে উঠবে আর নিচে আসবে, উপরে উঠে নিচে আসতে সময় লাগছে এত। এই সময়ের মধ্যে নিশান যদি এখানে চলে আসতে পারে তাহলে সে বলটা হাতে নিতে পারবে, ক্যাচ ধরতে পারবে। তো এবার এই সময়ে মুকুলের অতিক্রান্ত দূরত্ব কত দেখবো। নিশানের অতিক্রান্ত দূরত্ব, নিশানকে এখানে আসতে হবে, নিশানের অতিক্রান্ত দূরত্ব। স্যার এই যে নিশানের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস,
এর সমান হচ্ছে নিশান সমবেগে দৌড়াচ্ছে 6 মিটার/সেকেন্ড সমবেগে, তাহলে এস সমান ভিটি আমরা জানি, সমবেগে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ভি এর মান 6, সময়ের মান হচ্ছে এটা, মানে এই সময়ের মধ্যে নিশান কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে চাচ্ছি, 4.081। তাহলে এটা কত আসে, এটার সাথে আমি 6 গুণ করে দেব, 24.48 মিটার। স্যার নিশান বলটা উপর থেকে নিচে আসতে যে সময় লাগবে সেই সময়ে সে শুধুমাত্র 24.48 মিটার অতিক্রম করতে পারবে, কিন্তু সে বল থেকে 30 মিটার দূরে আছে। তার মানে যেহেতু 30 মিটার দূরে আছে, তাই সে আসার পূর্বে বলটা মাটিতে পড়ে যাবে। সো নিশানের পক্ষে বলটা ধরা সম্ভব না। ইনশাল্লাহ আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেছে। প্রশ্ন হচ্ছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে নির্ণয় করো। স্যার দেখো, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার সময় একটা গাড়ি চলতে দেখছে, গাড়িটা সমবেগে চলছে। তো গাড়িটা যেহেতু সমবেগে চলছে, গাড়ির বেগ ভেলোসিটি অফ কার সমান, যেহেতু গাড়িটা সমবেগে চলছে, তো আমরা এটাকে 36 কিলোমিটার/আওয়ার লিখতে পারবো। তো 36 কিলোমিটার/আওয়ার কে আমি জাস্ট 1000 দিয়ে গুণ করব আর 3600 দিয়ে ভাগ করে দিব, তো এটা হবে মিটার/সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা 36 ইন্টু 1000 দিলাম, নিচে হচ্ছে 3600। তো এটা হচ্ছে আসলে 10 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। তো এটা যদি 10 মিটার/সেকেন্ড সমবেগে চলে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব s সমান হচ্ছে vc ইন্টু t। তো t সমান হচ্ছে s বাই vc। s কত, সে কত মিটার দূরত্ব অতিক্রম করতে চায়, 10 মিটার। তো তার বেগ হচ্ছে 10, তার মানে তার 1 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ গাড়িটির 10 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগবে, কারণ গাড়িটা 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে। 1000 দিয়ে গুণ করেছি, 3600 দিয়ে ভাগ করেছি, তাহলে 36,000। ওকে, চলো এবার আমরা পরের যে প্রশ্নটা দেখবো সেটা একটু কি বলছে। অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করেছে। তো দেখো, অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে কিনা। স্যার এখানে অন্ধ ব্যক্তিটা আছেন, এই জায়গায় অন্ধ ব্যক্তিটা আছেন, আর এটা হচ্ছে শফিক, এরপরে এটা শফিক, অন্ধ ব্যক্তি, এটা হচ্ছে গাড়ি, এই যে গাড়ি। তো গাড়ি থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব হচ্ছে 100 মিটার। তো আমরা গাড়ির একটা বেগ জানি ভিসি। গাড়ির বেগ হচ্ছে কত, গাড়ির বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, যেটা গতে আমরা বের করেছি, গতে। আচ্ছা, এখন তার মানে বলা হচ্ছে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি এত সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। তো আসলে শফিকের যে ডিস্টেন্সটা, শফিকের দূরত্বটা হচ্ছে 80 মিটার। আচ্ছা, তো 80 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এই যে শফিকের থেকে এই লোকের দূরত্ব 80 মিটার আর গাড়ি থেকে লোকের দূরত্ব 100 মিটার। এই গাড়িটা সমবেগে চলছে, কিন্তু শফিক স্থির অবস্থান থেকে সমত্বরণে চলবে। ওকে, স্থির অবস্থান থেকে সমত্বরণে চলবে, যেটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন উক্ত সময়ের মধ্যে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়, উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে যায়, মানে উনি শফিক দেখতে দেখতে লোকটা আরো 1 মিটার সরে গেছে। তার মানে লোকটা এখন শফিক থেকে 81 মিটার দূরে আছে, এই যে 81 মিটার দূরে আছে। ব্যাস, এখন হচ্ছে দুইটা টুইস্ট। একটা হচ্ছে এই গাড়ি আসতে কত সময় লাগবে, আর শফিক আসতে কত সময় লাগবে। গাড়ি আসতে যে সময় লাগবে, সে তার আগে যদি শফিক চলে আসে তাহলে তাকে
বাঁচাতে পারবে আর কি। তো এখন কথা হচ্ছে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গাড়ি ওই লোকের কাছে আসতে কত সময় লাগছে, বা গাড়ি আসতে কত সময় লাগছে লোকের কাছে। তো গাড়ির আসার সময় দেখো, গাড়ির যে দূরত্বটা সেটা S1 সমান হচ্ছে VC ইন্টু T1, মানে গাড়ি এই লোকের কাছে আসতে সময় লাগছে T1। তার মানে T1 সমান হচ্ছে S1 বাই VC। আচ্ছা, S1 মানে হচ্ছে 100 মিটার আর VC মানে হচ্ছে 10। তার মানে এই লোকের কাছে গাড়ি আসতে 10 সেকেন্ড সময় লাগবে। এবার আসো, শফিক ওই লোকের কাছে আসতে কত সময় লাগবে। শফিকের ওই লোকের কাছে আসতে সময় লাগবে, শফিকের ওই লোকের কাছে আসতে সময় লাগবে, শফিকের লাগবে, শফিকের সময় লাগবে, শফিকের সময় লাগবে কত, আমরা জানি S টু দাও সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। আচ্ছা, এখানে ইউ কিন্তু জিরো, কারণ শফিক স্থির অবস্থায় ছিল, শফিক স্থির অবস্থায় ছিল, জিরো। হাফ শফিকের বেগ হচ্ছে 2, সরি ত্বরণ হচ্ছে 2, সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলা শুরু করছে। এই যে সময় আমি বের করতে চাই T2 স্কোয়ার। S2 এর মান 81, 81 সমান হচ্ছে এটাতে চলে যাচ্ছে T2 স্কোয়ার, দ্যাট ইজ T2 সমান হচ্ছে রুট ওভার 81 মানে 9 সেকেন্ড। অর্থাৎ তুমি যদি এটাকে রোড করে দাও, T2 সমান হচ্ছে 9, এটা সেকেন্ড, 9 সেকেন্ড, 9 সেকেন্ড, এই যেটা 9 সেকেন্ড, এই যেটা হচ্ছে 9। তার মানে এই গাড়ি আসার পূর্বেই শফিক লোকটার কাছে পৌঁছাতে পারবে, কারণ লোকটার শফিকের পৌঁছাতে 9 সেকেন্ড লাগছে, গাড়ির পৌঁছাতে লাগছে 10 সেকেন্ড। এখানে বলা হচ্ছে দেখো, একটা গ্রাফ দেওয়া আছে, দুইটা গ্রাফ, দুইটা একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো হয়েছে। প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল, এখানে দুইটা সাইকেলের গতিবেগ দেওয়া আছে। তো এখন প্রথম বলছে চিত্র এ এর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। চিত্র এ এর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এটার অতিক্রান্ত দূরত্ব আমরা একটু বের করব বা নির্ণয় করব। তো প্রথম সাইকেলের যে অতিক্রান্ত দূরত্ব আছে, এটা কিভাবে বের করব। দেখো, সাইকেলের যখন শুরুতে তার বেগ ছিল 20, আর একদম 30 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল 0। তার মানে আদি বেগ 20, শেষ বেগ 0। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা জানি S সমান V প্লাস U ডিভাইডেড বাই 2 ইন্টু T। তার মানে এখানে শেষ বেগ কত, এখানে শেষ বেগ হচ্ছে, এই বস্তুটার শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ 20, নিচে 2 ইন্টু সময় লেগেছে 10, 20, 30 সেকেন্ড। তো এই ক্ষেত্রে 300 মিটার। শেষ। এই তো। এর পরের যে প্রশ্নটা আছে, আরো সুইট একটা প্রশ্ন। দেখো, চিত্র বি এর লেখচিত্র হতে সাইকেলের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা নির্ণয় করো। প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এটা সরণ সময় লেখচিত্র, এক্ষেত্রে এখানে বেগ পাওয়া যাবে। তো দেখো, এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত, দেখো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই যে সময়টা দেখতে পাচ্ছ, এই সময়ে বস্তুটার সরণ ঘটেনি। তার মানে এক্ষেত্রে বেগ 0, বস্তুটা স্থির আছে। শেষ। ও থেকে প্রথম 10 সেকেন্ড শেষ। এখন বস্তুটা যখন ই থেকে এফ এ আসছে, মানে সময় লেগেছে 5, 10, 15, এই প্রথম 15 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে দেখো, এই যে তার সরণ হয়েছে 20, 0 থেকে 20, সময় লেগেছে 5, 10, 15, 15 সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো এই ক্ষেত্রে সেটা সমবেগ দেখা যাচ্ছে, সমবেগ। তো এই সমবেগ যেহেতু দেখা যাচ্ছে, আমরা এই ক্ষেত্রে বেগ বের করতে পারবো, বেগ হচ্ছে সরণ বাই সময়। তো এই ক্ষেত্রে সরণটা কত স্যার, সরণ হচ্ছে 20 আর সময় হচ্ছে 15। এই অর্থাৎ এই ই থেকে এফ পর্যন্ত তার বেগ হচ্ছে, এটা একটা সমবেগ, এবং সেটা হচ্ছে এই মানটা। এবার আসো ই থেকে এফ থেকে জি, দেখো এফ থেকে যে জিটা দেখতে পাচ্ছ, এফ এ যখন ছিল 25, 5, 10 মানে পরবর্তী 10 সেকেন্ড, মানে এফ থেকে পরবর্তী 10 সেকেন্ড বস্তুটা স্থির ছিল, সময় গড়াচ্ছে কিন্তু বস্তুর অবস্থান চেঞ্জ হচ্ছে না। তার মানে এক্ষেত্রে বেগ 0, বেগ নাই বস্তুটার, অর্থাৎ ই থেকে এফ থেকে জি পর্যন্ত তার কোনো বেগ নাই। এরপর আসি, বস্তুটা যখন জি থেকে এইচে গেছে, আবার সমবেগে গেছে, কিভাবে গেছে দেখো, এই যে ভি জি এইচ,
ভিজিএইচ। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তার সে ছিল কোথায় 20, 20 ছিল অবস্থান, গেল 30-এ, সময় লেগেছে এই যে 5-10 সেকেন্ডে সে কতটুকু গেল, 10 মিটার অতিক্রম করেছে। অর্থাৎ এটাও সমবেগ। আমরা লিখতে পারবো 30 মাইনাস 20, নিচে হচ্ছে 45 মাইনাস 35, 45 মাইনাস 35, এটা সময়, এটা সরণ। তার মানে উপরে আছে 10, নিচে আছে 10, তার মানে 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই অংশে সে 1 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল হয়েছে। এটাই হচ্ছে প্রশ্ন। চলো এর পরের যে প্রশ্নটা সেটা একটু দেখব। বলা হচ্ছে 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে ক্রিকেট বলটির বিচরণকাল নির্ণয় করো। যে বস্তুটাকে আমি নিক্ষেপ করেছি সেই বস্তুটার বিচরণকালের যে সূত্রটা আছে সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি, টি সমান হচ্ছে 2v0, আমি v0 দিচ্ছি, এটা আসলে ইন্টারের আম তো এইভাবে 2u/g, এই শেষ। এটা হচ্ছে বিচরণকাল। বিচরণকাল তুমি নিশ্চয়ই জানো, কোনো বস্তুকে নিক্ষেপের মুহূর্ত হতে সে আদি উচ্চতায় ফিরে আসা পর্যন্ত যে সময়টা লাগে সেটাই তো বিচরণকাল। তো 2, যে বেগে নিক্ষেপ করেছি সেটা হচ্ছে 40, আর নিচে হচ্ছে 9.8, শেষ। এটা হচ্ছে বিচরণকাল। চলো এর পরে যে প্রশ্নটা সেটা একটু দেখব। বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলো আমরা আবার প্রশ্নের দিকে তাকাই। আমি একটা হাইট নিলাম, জাস্ট এটার উচ্চতা হচ্ছে h। বলা হচ্ছে 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এই বলটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করেছি, তার আদি বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করেছি। তো এখন ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু হতে ফেলে দেওয়া হলো। আরেকটা বস্তুকে আমি উপর থেকে ফেলে দিয়েছি এই জায়গা থেকে। এইখানে থাকা বস্তুটার ভর হচ্ছে 200 গ্রাম, 2 কেজি, সরি 2 কেজি ভর একটা বস্তুকে ফেলে দিলাম। এখন আমি মনে করছি, দেখো এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে, কোন একটা সময় দুইটা কাছাকাছি চলে আসবে, এই যে কাছাকাছি চলে আসবে, এটাই মিলিত হওয়া। তো আমি মনে করছি ভূমি থেকে x উচ্চতায়, এই যে দেখো ভূমি থেকে x উচ্চতায় p একটা বিন্দু, তার মানে এখান থেকে কত উচ্চতায়, এখান থেকে হচ্ছে 150 মাইনাস x, এত উচ্চতায়। তো ভূমি থেকে x উচ্চতায় আর উপর থেকে 150 মাইনাস x উচ্চতায় কোন একটা বিন্দু নিলাম যেখানে বস্তুদ্বয় মিলিত হবে, আমি এটা ধরে নিলাম। তো এখানে বস্তুদ্বয় মিলিত হবে এই জায়গায়। তো আমি যখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, তো সে অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে, x উচ্চতায় যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো x সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই তো আমি মনে করলাম সে x উচ্চতায় মিলিত হবে, ইকুয়েশন 1। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সে যখন উপর থেকে নিচে নামবে, কত নিচে নামবে, 150 মাইনাস x। তো যদি একই সময়ে দুইটা একই জায়গায় চলে আসে তাহলে মিলিত হবে। অর্থাৎ এখান থেকে টি সময় পর যদি নিক্ষিপ্ত বস্তুটা যায় টিতে, তো উপর থেকে পড়ন্ত বস্তুটাও টি সময় এখানে আসতে হবে, দুইটা একই সময় আসতে হবে। এই ক্ষেত্রে যে বস্তুটা উপর থেকে নিচে পড়বে তার সরণ 150 মাইনাস x সমান u0 বস্তুটা উপর থেকে পড়ছে, ut প্লাস হাফ জিটি স্কোয়ার, ডিরেক্ট লিখে দিতে পারবো। কেন জানো, আমরা কোন সূত্র ইউজ করবো, এটা s সমান হচ্ছে ut প্লাস হাফ জিটি স্কোয়ার ইউজ করছি, এই সূত্রটা ব্যবহার করছি। এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য, আর এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা যাই হোক, দেখো এই ক্ষেত্রে যেহেতু বস্তুটা উপর থেকে পড়ছে তাই তার আদিবেগ 0, এই জন্য এই জায়গায় 0 দিলাম, পুরোটা 0 হয়ে গেল। তার মানে 150 মাইনাস এক্স সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এখানে এক্স এর জায়গায় আমি কি লিখতে পারবো, খুব ভালো করে খেয়াল করো, 150 মাইনাস এক্স সমান হাফ জিটি স্কোয়ার। এক্স এর জায়গায় আমি কি লিখতে পারবো, যে কিছুক্ষণ আগে এক্স এর জায়গায় এটা পাইছো, এই জায়গাটা এটা পাইছো, এটা বসে দেবো। তো 150 মাইনাস এক্স ইউটি, মাইনাস যাবে প্লাস হয়ে যাবে, হাফ জিটি স্কোয়ার সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তো দুইটা দেখো, এখানে 150
মাইনাস ইউটি সমান হাফ জিটি স্কোয়ার। এই যে প্লাসটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এই যে প্লাস হাফ জিটি স্কোয়ার পাশে গেলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। দুইটা চলে যায়, দুইটা যদি চলে যায় তাহলে আমি এখানে 0 পাই। আমি এদিকে লিখছি, এদিকে লিখলে 150 পাচ্ছ মাইনাস ইউটি পাচ্ছ সমান 0। মাইনাসটা পাশে চলে যাক, 150 ইউটি, তার মানে এখানে টি এর মান পাচ্ছ তুমি 150, নিচে ইউ, তো 150 ইউ এর মান হচ্ছে যে ব্যাগে নিক্ষেপ করেছো 40। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। তো ওই ক্ষেত্রে আমাদের যে সময়টা, আমরা যে সময়টা পাচ্ছি 150 ভাগ 40, 3.75 সেকেন্ড। অর্থাৎ বস্তু, নিক্ষিপ্ত বস্তু আর পড়ন্ত বস্তু দুইটা 3.1575 সেকেন্ড পর মিলিত হবে, মানে একই জায়গায় চলে আসবে। একটা কথা মাথায় রাখবা, মিলিত হতে গেলে একই সময়ে দুইটা বস্তুকে একই বিন্দুতে বা একই জায়গায় চলে আসতে হবে। গেল একটা। এবার আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করে কত উচ্চতায় তারা মিলিত হয়েছিল। তো আসো 1 নং হতে পাই, এই যে এই সমীকরণটাতে হতে পাই 1 নং হতে পাই, কি পাচ্ছি? এক্স সমান হচ্ছে ইউ মানে 40, টি এর মান 3.75 গেল, মাইনাস হাফ জি এর মান 9.8 আর টি এর মান হচ্ছে 3.75 ব্যাস স্কয়ার। এটা যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি দেখো, ইন্টু 9.8 ভাগ 2, ওকে, তারপর হচ্ছে 40 ইন্টু 3.75 মাইনাস অ্যান্সার, তো পাচ্ছি 81.09 মিটার। অর্থাৎ ভূমি থেকে 81.09 মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, এরকম ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।